থেকে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাবার মতো হয়েছিল। সেকালে গ্রামে একবার এই রোগ ঢোকা মাত্রই গ্রামকে উজাড় করে দিত। বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেসোমশাই থাকতেন। তিনি ছিলেন ডাক্তার। তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমন ভাবেই বলি। তখন শ্রাবণ মাস, সকাল থেকে সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে। আর সেই দুর্যোগে সারাটা দিন রোগী দেখে রাত্রিবেলা খুব ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলাম। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সাড়া দিলাম। কে? বাইরে থেকে কোনো উত্তরই এলো না। তাই আবার আমি জিজ্ঞাসা করলাম, কে ডাকে? এবার উত্তর এলো, আগে আমি সনাতন, একবার দরজাটা খুলুন না ডাক্তারবাবু। সনাতন থাকে বাতাসপুরে। কালকে ওর বউটা কলেরায় মারা গেছে। কিন্তু এত রাত্রে সনাতন আজকে আবার এলো কেন? তবে কি আবার নতুন করে কারোর অসুখ হলো? এই অঞ্চলে ডাক্তার বলতে শুধু আমি। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি। সেজন্যই কারুর বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। যাই হোক, আমি তখন বিছানা থেকে উঠলাম, এসে দরজাটা খুলে দিলাম। খুলতেই সনাতনকে দেখলাম অন্ধকারে বাইরে এসে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, ডাক্তারবাবু গো, ও ডাক্তারবাবু, বাঁচান গো বাঁচান। আমি তখন ওকে বললাম, কি হলো সনাতন, কার কি হলো আবার? আগে আমারই একটি মাত্র ছেলে ডাক্তারবাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিলাম। তারপর আমার ডাক্তারের ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগটা নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু, আপনি আসুন, ছেলেটা ঘরে একলা আছে। আমিও তখন সনাতনকে বললাম, হ্যাঁ হ্যাঁ যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সনাতন এগোলো। আমি চালা ঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাসপুরে চললাম। রাত তখন 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে। মাঝে মাঝে বিদ্যুৎও দিচ্ছে। গুড় গুড় করে মেঘও ডাকছে। আশাওড়া, বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে ঘোড়ায় চেপে চলেছি। তখন কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো, তাই তো, সনাতনটা গেল কোথায়? হয়তো আমার আগে এসেছে, কিন্তু পায়ে হেঁটে এসেছে, আর আমি তো এসেছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা। যাই হোক, বাতাসপুরে একটা খাল ছিল, সেখানে এসেই আমি থামলাম। এখানে একটা পেটুলি গাছের গুড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলকা সাঁকো পার হয়ে ওপারে গেলাম। সাঁকোটা পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুগরে কেঁদে উঠল, ও ডাক্তারবাবু, ছেলেটা আমার বাঁচবে তো? সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল, শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এ যে সনাতনের বইয়ের গলা, সৌদামিনীর। এ তো সেই সৌদামিনী যাকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরেই তো সে আমার চোখের সামনে মারা গেছে। সেই সৌদামিনীর ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে?
এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা পেলাম, না হলে বোধহয় হার্ট ফেলি করে দিতাম। সনাতন একটা হ্যারিকে নিয়ে এগিয়ে এলো আমার দিকে, এসে বলল, তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু, ছেলেটা কেমন করছে। আমি তখন তাকে ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বইয়ের গলা যেন শুনলাম মনে হলো। ওইসবে কান দেবেননি ডাক্তারবাবু, ওই রকম অনেক কান্না এবার থেকে শুনতে পাবেন। সারা গাখানা উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো যাবে কোথায়? আপনি আপনি তাড়াতাড়ি আসুন দেখি। আমি তখন নিজের মনের মধ্যে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি যে জোরে জোরে হাঁটছে সনাতন! এক সময় দেখলাম সনাতনকে আর দেখাই গেল না। দেখলাম শুধু হ্যারিকেনটা মাঠের ওপর দিয়ে ভেসে চলেছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার মতো নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোর দিকে অনুসরণ করে চলেছি। এক সময় তো আলোটা মিলিয়েই গেল। আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। পুরো ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম, সনাতন, সনাতন। কেউই সাড়া দিল না। কাজেই আবার ডাকলাম। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দুইজন আলো নিয়ে এগিয়ে এলো। তারা বলল, কে? ডাক্তারবাবু নাকি? হ্যাঁ, আমি ডাক্তারবাবু। সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে, আর ওকেই দেখতে পাচ্ছি না। আমার কথা শুনে সকলে তখন অবাক। সকলেই অবাক হয়ে আমাকে বলল, সনাতন আপনাকে ডাইকা এনেছে? হ্যাঁ, আমার ব্যাগটাও তো বয়ে আনলো। সে কি, এই তো সন্ধ্যের সময় খালের ধারে ওকে রেখে এলুম। এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যের বেলাতেই তো অসুখে পড়লো, আর শেষ হয়ে গেল বেচারা। আপনাকে একবার খবর দিতে পারলুম না। তবে ওর ছেলের কথা জানিনি। চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানায় পড়ে শুয়ে শুয়ে কাঁদরাচ্ছে, আর আমার ব্যাগটা সযত্নে বসানো রয়েছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম, কিন্তু না, আমার চেষ্টা ব্যর্থ হলো। ঘণ্টাখানেকের মধ্যে সেও মারা গেল। সে রাত্রিটা ওই গ্রামেই একজনের বাড়িতে আমি কাটালাম। পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথা স্মরণ করে গ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায়। সেই থেকে আমি এখানে প্র্যাকটিস করছি। বাতাসপুরের সঙ্গে আর আমার কোনো সম্পর্কই নেই।